সম্মানিত এলাকাবাসী, আমি লেকচার করাতে আমি উপস্থিত নই, কোনোদিনও ছিলাম না। আর আমার ছোট ভাই বা আমার বড় ভাই এরা সবসময় তারা রাজনীতি করতো এবং জনগণের সেবা করার জন্য ইচ্ছা পোষণ করতো এবং করতো সব। আমার ভাই ওহিদ সম্বন্ধে বলার তো কিছু নাই, সবাই আপনারা চিনেন এবং সবাই জানেন তার অ্যাক্টিভিটিস। ওই বিদেশেও অনেক অ্যাক্টিভিটিস করছে, সে ডেপুটি মেয়র ছিল এবং সবাই ফার্স্ট টাইম 5 টার্মসের সে এখন সে কাউন্সিলর। তো আমরা গর্বিত এবং আমি নিজে আমার পরিবারের পক্ষ থেকে আমি তো অনেক গর্ববোধ করি আমার ওহিদকে নিয়ে। এখন ইলেকশন হবে কিনা কেউ জানি না, কিন্তু সে এই যে মন খুলে কথা বলবে এর জন্যই তাকে মানে সে আসছে এই দেশে, যে সবার সাথে একটু মন খুলে কথা বলবে। এই যে ফ্যাসিস্ট একটা সরকার ছিল গত, এত দম্ভ ছিল এই সরকারের, এত দম্ভ ছিল, আল্লাহ দম্ভ সহ্য করে না। কোথায় এখন হাসিনা, কোথায় এখন দম্ভের লোকগুলা, কোথায় হয়তো খুঁজে পাওয়া যায় না কাউকে। তা এসব রিপিট করার কিছু নাই। আপনারা জানেন কি নির্যাতন এই জনগণের উপর করছে গত 15 বছর, যে কারণেই তার এই পতন হয়েছে। আমি বেশি কিছু আর এর থেকে বেশি বলবো না। আমি আমার ওহিদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে আসতে পারছেন এবং জয়েন করছেন আমাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের হাজিপুর এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা জনাব আনোয়ার হোসেনকে এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিপুর বৃহত্তর হাজিপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আজউদ্দিন এবং সম্বর্ধিত অতিথি যুক্তরাজ্য টাওয়ার এমিরেটের সাবেক ডেপুটি মেয়র, আমাদের রাজনৈতিক গুরু এবং আমাদের অভিভাবক জনাব ওহিদ এবং বিএনপি জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল সহ আপামর জনতা, আমার বক্তব্যের শুরুতে আমি সবাইকে আসসালামু আলাইকুম। আমহিদ সম্পর্কে আমি আপনাদের নতুন প্রজন্ম অনেকে আমহিদকে চিনেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমহিদ। আপনারা আমহিদ শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, উনি অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিতার সাথে তিনি মাস্টার্স পাস করেছেন। তারপরে আমাদের এমসি একাডেমিতে শিক্ষকতার পেশা নিয়োজিত ছিলেন, মহান পেশা। এরপরে হয়তো যুক্তরাজ্যে গেছেন। আগে গোলাপগঞ্জের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান ছিল সবুজ সংঘ। এই সবুজ সংঘ ক্রীড়া তিনি অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার ছিলেন, গোলাপগঞ্জে সবাই জানেন, কৃতি ফুটবলার ছিলেন। এরপরে যখন ক্রিকেটের আগমনে ফুটবল প্রায় নির্বাসনে গিয়েছিল, তখন ক্রিকেটকে তিনি প্রথমে আমাদের হাজিপুরে ক্রিকেট নিয়ে এসেছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হাজিপুরে নিয়ে এসেছিলেন। যার পরিপ্রেক্ষিতে আপনারা শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন যে গ্রাম পর্যায়ে হাজিপুর ক্রিকেট খেলা অত্যন্ত অগ্রগণ্য ছিল এবং গোলাপগঞ্জের মধ্যে অত্যন্ত পরিচিত ছিল হাজিপুর ব্রাদার্স ইউনিয়ন। এবং আমরা সেই আমহিদ সর্বক্ষেত্রে তিনি একজন প্রতিষ্ঠিত এবং সবচেয়ে বড় কথা হলো একজন বড় অর্গানাইজার ছিলেন। তিনি খেলাধুলা, রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষামূলক প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের গোলাপগঞ্জে একটি বড় ভূমিকা রেখেছেন। এরই অংশ হিসাবে তিনি জাতীয়তাবাদী দলে যুক্তরাজ্যে বড় ভূমিকা রাখেন, যার বদৌলতে তিনি কমিউনিটি নেতা, সর্বোপরি টাওয়ার হ্যামলেটের নির্বাচিত ডেপুটি মেয়র ছিলেন। তাই আমরা গ্রামবাসী আপনাদেরকে এখানে মত বিনিময় সভা ডেকেছি। আমরা চাই আপনারা যদি এটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনে আমরা একজন যোগ্য এবং দক্ষ এবং প্রবীণ বিএনপি এবং প্রতিষ্ঠাকালীন যুবদলের নেতা হিসাবে, সভাপতি হিসাবে, অর্গানাইজার হিসাবে, একজন ক্রীড়ামন্ত্রী হিসাবে, ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে এবং বিশেষভাবে কমিউনিটি ব্যক্তিত্ব, যিনি দেশের পরিমণ্ডল পেরিয়ে বিদেশের পরিমণ্ডলে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সুনাম নিয়ে আসছেন,
তাই আমি গোলাপগঞ্জের আপামর জনতাকে, বিএনপি জাতীয়তাবাদী দল এবং সর্বপর আপামর জনতাকে আমি অনুরোধ করব, আমরা হাজিপুরের পক্ষ থেকে আমহিদকে আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে চাই। আপনারা আমাদের সাথে থাকেন। সকলকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন, আমাদের হাজিপুরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন। প্রিয় উপস্থিতি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক নাসির আহমদ আবেদ। পরিচয় করিয়ে দিচ্ছি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজউদ্দিন তাজ। পরিচয় করিয়ে দিচ্ছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমদ শাকিল, যুগ্ম আহ্বায়ক স্বপন আহমদ। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি হাজিপুর নোয়াপাড়া কৃতি সন্তান জনাব ইমরান আহমদ। জনাব ইমরান আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওই হাজিপুরের আরেক কৃতি সন্তান, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খালিদুর রহমানকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী মত সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ সহ আমার এলাকার আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই প্রজন্মের অনেকেই হয়তো বা ওহিদ ভাইকে ভালোভাবে ওইভাবে জানেন না, বাট আমি আবার অন্যভাবে চিন্তা করি, যেটা যে সবাই জানার কথা, কারণ ফেসবুকের কল্যাণে এখন বর্তমানে সবকিছুই মোটামুটি নখদর্পণেই থাকে। আমাদের ওহিদ ভাই শুধু ওহিদ ভাই না, এই ফ্যামিলির একটা পরিচ্ছন্ন ফ্যামিলি। এই ফ্যামিলি এই এলাকাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছুর সাথে তাদের যেমন সম্পৃক্ততা, এবং আমাদের ওহিদ ভাই যেটা আমার ছাত্র জীবনের আমার দেখা যে একটা পরিচ্ছন্ন মানুষ, এবং ওনার পরিচ্ছন্নতা উনি ওনার জীবনের সব স্তরেই রেখেছেন। রাজনীতিতে আছেন, কিন্তু রাজনীতির একটা যে পোর্শন থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে নিজেকে একটা সার্বিক সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া যায়, তার একটা উদাহরণ এই আমাদের ওয়াহিদ ভাই। তা আমি এখানে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা সবাই আসছেন। আর আমি এখানে আজকের মতো এখানে খুব কথা দীর্ঘায়িত করব না, তবে এই এলাকা একটা সভ্য এরিয়া, এবং এই সভ্য এরিয়াটা বেসিক্যালি কিন্তু এই তৈরি হওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলির যথেষ্ট অবদান আছে। মৌলানা আমাদের চাচা সহ মৌলানা আব্দুর রশিদ এবং অন্যান্য সবাই মিলে এই এলাকাকে একটা পরিচ্ছন্ন অবস্থানে রেখেছেন। তবে দুঃখজনক হলেও সত্য যেটা হচ্ছে, আপনাদের অনেকের হয়তো জানা আছে, ফরচুনেট হোক অথবা আনফরচুনেট হোক, আমি আমার ফ্যামিলি আমরা একটা বড় রকমের একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই এলাকাতে একজন খুবই পরিচ্ছন্ন একটা মন মানসিকতার মানুষ ছিল শাহিন। কে বা কারা তাকে খুন করেছে, কিন্তু আমাদের উপরে সেই এই অবস্থানটা কি পড়ে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে প্রকাশ করব। তো শুধু এইটুকু বলি, আজকে এই এলাকার সবার সামনে একটা কথা বলতেছি, আমি আমার এই সারাটাই আমি ডিল করতেছি। আমার আসলে ক্যারিয়ার বলতে কোনো কিছু আর আমি আগাতে পারতেছি না এইসব প্রবলেমের কারণে। তবে আপনাদেরকে এইটাই এটুকু বলবো যে আমার ফ্যামিলির কোন রকমের বিন্দুমাত্র যদি কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে, কাল কিয়ামতের দিন আমি এটুকু বলবো যে আমরা সবাই জাহান্নামী হবো। আমার ফ্যামিলির সবাই আমরা আসলে বড় রকমের একটা সাফারের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে আমার ব্যক্তিগত লাইফে আমার ক্যারিয়ার বলতে কোনো কিছুই আর এখন আর অবশিষ্ট নেই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এনিওয়ে একটা প্রসঙ্গত
সবাইকে পেয়ে গেছি বলে একটু বলে ফেললাম, এটা আসলে এলাকার বাইরে অনেকেই আছেন, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতেছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গোলাপগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব জামেল আহমেদ জামিলকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহিদ ভাইয়ের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে তার নিজ বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে আজকের যে মত বিনিময় সভা উপস্থিত আমার উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ সহ অনেক সুশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে বসে থাকা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং হাজিপুর গ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে আমরা ওহিদ ভাইকে ওইভাবে দেখি নাই যেভাবে সিনিয়র নেতৃবৃন্দ এখানে যারা বসা আছেন তারা দেখেছেন। রাজনৈতিক যুবদলের প্রতিষ্ঠাকালীন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ছিলেন এবং একটা ঐতিহ্যবাহী এই যে বাড়িটা, এটাও একটা ঐতিহ্যবাহী বাড়ি। মাহমুদ হোসেন চেয়ারম্যান সাহেবের বাড়ি, ওনার পরিবার, ওনার আরেক ভাই মরহুম মৌলানা রশিদ ভাই সাহেব, যিনি আমাদের মধ্যে থেকে আল্লাহর ইচ্ছায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওনারও অনেক অবদান আছে এই গোলাপগঞ্জের এবং বিয়ানীবাজারের মানুষকে, বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। ওনারা পারিবারিকভাবে আজ থেকে না, সেই কাল থেকেই সর্বোচ্চ সাহায্য সহযোগিতা এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ওহিদ ভাই যখন বিদেশের মাটিতে যান অত্যন্ত সুনামের সাথে পড়াশোনা করে এবং ওইখানেও টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র নির্বাচিত হন, বারবার কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সঙ্গে একনিষ্ঠ সম্পর্ক রাখেন, যার জন্য ওনাকে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার নির্বাচিত করা হয়। ওহিদ ভাই ফুলবাড়ির একটা গোলাপ, সেই গোলাপ যেখানেই যাবেন সৌরভ ছড়িয়ে দিবেন। আমরা বিশ্বাস করি যদি সুযোগ হয় কখনো এই গোলাপগঞ্জের জন্য কাজ করার, অবশ্যই আমরা জাতীয়তাবাদী দলের পরিবারের যে সকল নেতৃবৃন্দ আছে আমরা সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, কানাডা প্রবাসী, অত্র এলাকার কৃতি সন্তান জনাব কামরুল হাসান শাহানকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব ভালো আছেন আপনারা? আপনারা জানেন না কেউ আসেননি যে আজকে কিতার লাগে মিটিং রাখা হয়েছে? এরা কেউ আসেননি, আপনারা জানেন না? সবে জানেন। ওহিদ ভাই আজকে আইসেন উপলক্ষে মত বিনিময় করা ফলে তার কথা শুনলে তারপরে আমরা মারতে একটু সুবিধা হইল না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, ইনো যারা সামনের সারিত পিছর সারিত আছেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ সকল, সাবেক 2 চেয়ারম্যান, থানা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ সাবেক নেতৃবৃন্দ, আমরা অগ্রজ, সম্মানিত মুরব্বিয়ান একরাম, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি আকস্মিকভাবে আইসি আসলে দেখা করার, আমি জানি না আজকের প্রোগ্রাম হয়নি, তো আমি আসলে নির্ধারিত প্রোগ্রামের মানুষও নাই, আর কোন লেখান আজিপুরের লোকের সংশ্লিষ্ট হয়েছি না, কারণ আজিপুরের গ্রামের ভিতরে না,
তারপরে মাঝে মাঝে আজিপুরের আখর ডাকর মাঝে মাঝে আইতে হয়। তো আমি সৌভাগ্যবান যে মানুষটার লাগি আজকের এই আয়োজন হয়েছে, তার এই যাত্রা শুরুর পাটকালে আইয়া শরীর করতাম পারছি, এর লাগি নিজের ধন্য মনে করি। আর ইতিমধ্যে যারা ইনো সামনের সারিতে আছেন, বিশেষ করে রাজনীতিবিদ যারা সামনে বসা আছেন, তারা একটা জটিল মারাত্মক একটা সিচুয়েশনের মাঝে আছেন। এই 25টার পথ পরিবর্তন হওয়ার পর থেকে বক্তৃতা দিতে খুব হিসাব কিতাব করিয়া বখোয়া লাগে, মাথা লাগে। আমার বিষয়ে তো তোর আবাদা নাই, আমি তো দীর্ঘদিন আসলাম না 25টার এই হামলা থেকে বাঁচতাম পারছি না। একটা পর্যায়ে আপনারা ছাড়িয়ে যাওয়া লাগছে, দীর্ঘদিন পরে আইছি। আমরা ইনো যারা আইছি, আমি গতদিন আজিপুরের একটা মিটিংও খুঁজলাম, আমরা গোলাপগঞ্জের মানুষ দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত আসলাম। বিশেষ করে আমরা এই যে 4টা ইউনিয়ন আছে, বাগা, গোলাপগঞ্জ, ফুলবাড়ি, লক্ষ্মীপাশা, লক্ষ্যনাবন্ধ কাছাকাছি ধরা যায়, এই 4টা ইউনিয়নের মানুষ সকল জাতীয় সংসদে আমরা এই অঞ্চল থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ হয়েছে না এই 54 বছরে। এখন আমরা একটা সুযোগ দেখি, আর সামনে হয়তো এই অঞ্চলের ভাগ্যের হয়তো পরিবর্তন করতে পারে। যারা সামনের দিন এই অঞ্চলটাকে জাতীয় সংসদের ইলেকশন করবা, আমরা মনে করি আর এই অঞ্চলের মানুষ সকল আগামীতে নেতৃত্ব আইবা। আমরা এলাকার পক্ষ থেকে, আমি এলাকার এক মানুষ হিসাবে, কদিন আপনাদের খেদমত কাম করছি হিসাবে, আমরা ওখান হইতে পারি। আমি যদিও একটা রাজনৈতিক দলের কর্মী, সবকিছুর পরে আমি এলাকার সন্তান, আমি এলাকার মানুষ। আর সব মানুষই তার জন্মভূমিরে, তার নিজ এলাকারে ভালোবাসে। আমরা এই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ আশা করি দল মত নির্বিশেষে আমরা আগামী নেতৃত্ব বাছাই করতে আঞ্চলিকতার এই বিষয়টারে মাথায় রাখতাম পারবো কিনা পারতাম না। আমরা যদি আগামীতে ওহিদ ভাই জাতীয়তাবাদী দলটাকে যদি ইলেকশন করার লাগে মনোনীত করে, আমরা কি তার দলমত নির্বিশেষে তাকে সাপোর্ট করার লাগে আমরা একমত আছি না? কেউ আসি না, ইলা কেউ আসেন না, আত্মীয় লোক কাছে সাহসী বিয়ে কেউ আসেনি, দেনে আসেন না। আমার কথা বুঝানি যে এমন কেউ আসেন মানে ই কথার পক্ষে নাই, ইলা কেউ মানুষ আসেনি। তাই আজিপুরের যারা আমরা আইছি, আজিপুর গ্রামের একটা ঐতিহ্য আজকে নাই, এটা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পরে আমরা এই বাড়ি এই অঞ্চলের প্রধান মুরব্বী আলহাজ মাহমুদ হোসেন সাহেব দীর্ঘদিন আমরা ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। আজিপুরের মানুষ কোন সময় আমৃত্যু তাই যতদিন পর্যন্ত ইলেকশন করছেন, দল মত নির্বিশেষে সর্বশ্রেণী পেশার মানুষে তাদের ভোট দিয়ে নির্বাচিত করছে। আশা করি এই দ্বারা অব্যাহত আপনারা রাখবা। যদি সুযোগ আমরা সামনে আয়, আমি যে কথাটা কইতাম সাইয়ার যে ওহিদ ভাই আমরা যখন ছোট রাজনীতি করে আইছি, স্কুল কলেজে যখন যাওয়া করিয়ার, এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি তার হাতে করা সংগঠন পয়লা প্রতিষ্ঠা হয়েছে গোলাপগঞ্জ উপজেলা। এবং তখনকার আমার চিত্র এখনো মনে আছে যে এই প্রোগ্রাম তখনকার সময় স্মরণকালের সর্বপ্রিয় এবং সুশৃঙ্খল একটা প্রোগ্রাম গোলাপগঞ্জ বাস টার্মিনাল হয়েছিল। এরপরে তাই
দেশটা কিয়া ইংল্যান্ডও গেলা গিয়া হিনো যাওয়ার পরে যে মানুষ রক্তর লগে রাজনীতি মিশা স্বাভাবিক কারণে এই দেশের রাজনীতির লগে মেইন স্ট্রিমের রাজনীতির লগে তাই সম্পৃক্ত হইলা লেবার পার্টির লগে তাই সম্পৃক্ত হইয়া লেবার পার্টি তাকে বারবার কাউন্সিলর নির্বাচিত হইলা এক পর্যায়ে তাই ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করলাম পরবর্তীতে আমরা মেয়রের পদেও তাঁকে দেখছি ইলেকশন করছেন তান সুযোগ আছিল ইংল্যান্ডের মতো জায়গাত মেইন স্ট্রিমের রাজনীতি করার সুযোগ আছিল এবং এমপি হওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে আমরা যখন তাই মাঝে মাঝে যখন আমেরিকা কানাডা ঘুরার যেতাম বইনজন তখন ঔষবাদী তার লোকে দেখা হইতো প্রায় সময় বারবার তাদের নক করতাম খেলে আপনি যে দেশটা কি আপনি আম ও অহিদ হইয়া আইছেন এই দেশের রাজনীতির লোকে সম্পৃক্ত হইতে খেলে চাই না আপনি একদম গ্রাসরুট লেভেল থেকে নেতৃত্ব গড়িয়ে উঠছে আপনি ওই জায়গায় জবকাগুলো আপনার নেতৃত্ব শূন্যতা আছে কোনো আপনি ফিরিয়া জবকা বাংলাদেশের নেতৃত্ব আপনি সম্পৃক্ত যাই হোক আল্লাহর হুকুম হয়েছে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তাই জাতীয়তাবাদী রাজনীতির লোকে সেন্ট্রাল কমিটির লোকে খুব বেশি দিন হয়েছে না এমনি যোগাযোগ আসিল সপ্তাহ আসিল সরাসরি বাংলাদেশের রাজনীতির লোকে খুব বেশি দিন হয়েছে না সম্পৃক্ত ছিল যদি শুরুটা কি সম্পৃক্ত থাকতা তাইলে আমরা হয়তো আজকে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার দেখতাম না আরো ভালো পজিশনও তাকে আমরা দেখতাম হয়তো পারতাম যাই হোক শুরুতেও তাই এই সুযোগটা খামো লাগাইছে তাহলে মাননীয় চেয়ারপারসন বিএনপির ফরেন অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিছেন তাই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বাংলাদেশও আইছেন আমরা বিভিন্নভাবে খবর পাইয়ার যেও আমরা এই অঞ্চল থেকে আমি হইম আমি আসলে খুব আঞ্চলিক মানুষ জামাত ইসলামীর মতো রাজনীতি করার পরেও এটা আঞ্চলিকতার স্থান নাই যেন তারপরেও ভিতরে ভিতরে গোলাপগঞ্জি হিসাবে যেন বেশি একটা আঞ্চলিকতার টান আমার ভিতরে খাম করে যার কারণে এবার আমরা চাইয়ার যে গোলাপগঞ্জবাসী গোলাপগঞ্জ থাকি আমরা একজন জাতীয় সংসদ ক্যান্ডিডেট পাশ করিয়া লইয়া আইতাম আল্লাহর যদি হুকুম হয় মানুষের কল্যাণ হয় তাইলে আমরা এই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হইব আশা করি ওহিদ ভাই একটা গ্রিন সিগন্যাল হয়তো পাইছেন আমরা গর্বিত হইব আমরা এই অঞ্চলটাকে যদি তাই ইলেকশন করুন আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার এলাকার সন্তান হিসাবে আমরা এটা সহযোগিতা অব্যাহতভাবে দিতাম এই অনুরোধটুকু আমি আপনারা এই বৃহত্তর আমরা 3 ওয়ার্ড কাইস্তগ্রাম মাইজবাগ এবং আজিপুরের যে একটা ব্লক আছে এই ব্লকের পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসাবে আপনারা এক ছোট ভাই হিসাবে এক বাতিজা হিসাবে অনুরোধ করব তার পাশে থাকার লাগে আমরা চেষ্টা করবো আপনারা রাজি আছেন পাশে রাখতা আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনগুলা তার দিনগুলা সুন্দর হোক তাই যে চিন্তা চেতনা লইয়া সামনের দিকে অগ্রসর হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাকসেসফুল করার তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের হাজিপুর এলাকার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান মামুন আহমদ রিপনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নিজামুল কাদের লিপনকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক মামুন আহমদ রিপনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হাজিপুর এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে
আমাদের গর্ব এবং অহংকার এই এলাকার কৃতি সন্তান জনাব আম ওহিদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকে যাকে নিয়ে আমরা এই আয়োজন করেছি, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামী দিনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যাকে আমাদের বিএনপি পরিবার একটি উপহার দিয়েছেন এবং সিগন্যাল দিয়েই স্বদেশ প্রত্যাবর্তন ঘটিয়েছেন জনাব তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আমাদের বিএনপি। সেই মহান ব্যক্তিত্ব জনাব আম ওহিদ আহমদ সহ উপস্থিত আমার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুমানুদ্দিন মুরাদ, উপস্থিত গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মুশফিকুর রহমান মহি, জেলা বিএনপির উপদেষ্টা মহিসুন্নাতুদ্দিন নার্জিস ভাই সহ আমার সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ রুয়েল ভাই, ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেলেন আমাদের ফুলবাড়ির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, উপস্থিত আমার উপজেলা এবং জেলা পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ান যুবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি, আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, কারণ এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার, গর্বের, গৌরবের। আমি আজকের এই অনুষ্ঠানে যে কারণে আমরা আজকে গর্ব করতে পারছি তাকে প্রথমেই স্মরণ করছি আলহাজ মাহমুদ হোসেন সাহেব, যিনি আজকে আমাদের মাঝে নেই, যার উত্তরসূর হিসাবে আজকের এই অতিথি আমাদের মাঝে আছেন। আমি স্মরণ করছি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ, যিনি হাজিপুরের তথা বৃহত্তর গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের সাথে অত্যন্ত সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের গোলাপগঞ্জের 7 জন সহ সারা দেশে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহত যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা হয়তো অনেক কিছু মূল্যবান বক্তব্য শুনেছেন, অনেক কথা বুঝতে পেরেছেন। আমি উপস্থিত হতে একটু বিলম্ব হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আসার সাথে সাথেই বক্তব্য দেওয়ার জন্য আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই এলাকার এক সন্তান। শাহান ভাই যেভাবে বলেছেন, এই এলাকার বিশেষ করে এই ফুলবাড়ি ইউনিয়নের মানুষের মায়ায় এবং এই পরিবারের সার্বিক সহযোগিতায় আমিও কিছুদিনের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছি, দেখেছি এই পরিবারের মানুষের জন্য পুরো ইউনিয়নবাসীর কিরকম একটা সম্পর্ক, কিরকম একটা টান, যার উদাহরণ বিগত দিনে অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদের উপজেলা নির্বাচনে আমরা দেখেছি। এখন একটা সুন্দর সময় এসেছে। গত 17 বছর আমরা কোনো স্বপ্ন দেখতে পারিনি, কোনো আশাও করতে পারিনি। এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা এই সমাজের উপকারের জন্য, কল্যাণের জন্য, মানুষের জন্য কাজ করার
যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে সুযোগ এসেছে মানুষের পাশে থেকে কাজ করার, সেই সুযোগের অংশীদার হিসেবে আজকে যিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তিনি এসেছেন সেই সুযোগটি কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য অংশীদার হতে। আমরা হাজীপুর এলাকাবাসী সহ বিএনপি পরিবারের প্রত্যেকের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমরা সকলে ওনাকে চিনি ব্যক্তিগতভাবে, কারণ গোলাপকুঞ্জের রাজনীতি করতে গিয়ে যুবদলকে প্রতিষ্ঠা করেছেন। এই গোলাপকুঞ্জের রাজনীতিতে তথা সিলেট জেলার রাজনীতির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেটা আপনারা সকলেই জানেন। এই দলের জন্য, এই এলাকার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা তার রয়েছে, সবই আপনাদের সকলেই জানা। এবং যেহেতু দেশের প্রেক্ষাপটে এবং আমাদের দলের প্রেক্ষাপটে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিশ্চয়ই একটি সিগন্যাল দিয়ে ওনাকে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য পাঠিয়েছেন। এই জন্য তারেক রহমান সহ যুক্তরাজ্যের যারাই ওনাকে অনুপ্রেরণা জুগিয়েছেন সকলের প্রতি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা এলাকাবাসী একটি সুযোগ পেয়েছি, এরকম একজন মানুষকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হলে আমি শাকিব চাচার সাথে আলাপ করেছিলাম যে ইলেকশনটা হচ্ছে, যে কোনো ইলেকশন হোক, বিশেষ করে জাতীয় পর্যায়ে কোনো ইলেকশন যদি হয়, সেটা দলীয় প্রতীকের ব্যাপার থাকে, দলের নমিনেশনের ব্যাপার থাকে। এটা একটা এলাকা চাইলে এরকম কাউকে প্রার্থী করতে পারবেও না, নির্বাচিত করতেও পারবে না। কিন্তু শাকিব চাচা সহ আমার কলিগ চাচাও আছেন, আলাপ হয়েছে। ওনাদের কথা হলো, আমরা যাই করি, যেভাবে যে কোনো কিছু করতে হলে প্রথমে আমার গোড় থেকে শুরু করতে হবে, এটা জাতীয় হোক আর স্থানীয় হোক। কারণ এই যে তাদের পুরনো দিনের এই পরিবারের মানুষের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই আয়োজন। অর্থাৎ আমার গোড় থেকে আমি যাত্রা শুরু করব, সেই যাত্রা গিয়ে হয়তো শেষ হতে পারে কুশিয়ারা নদীর ওই পারেও বা যে কোনো জায়গাতে। তাই আসলে আমি খুবই গর্বিত, এবং তাদের এই যে চিন্তা চেতনা পরিকল্পনা সকলেই জানেন। এই পরিবারের প্রত্যেকটা লোকই প্রবাসে তারা আরামায়েশের দিন যাপন করছেন, কিন্তু এই আরামায়েশ শেষে রেখে এই মানুষের কল্যাণের জন্য ছুটে আসেন। প্রত্যেক বছর কিছুদিন পর পর দেখবেন এই পরিবারের 5জন 7জন ভাই একসাথে মিলে, ভাই বোন সবাই চলে আসেন মানুষের জন্য। যে কোনো শুধু নির্বাচন নয়, ওনাদের নির্বাচন ছাড়াও আমরা যারা নির্বাচন করি, জাতীয় পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, পর্যায়ে বলেন, তাদের টানে ওনারা দেশে চলে আসেন। তা আমি হয়তোবা আমার বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার অনেক কিছু বলার ইচ্ছা করছে। এইখানে ইচ্ছা করছে যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে স্বপ্ন উনি আজকে দেখিয়েছেন, এটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, তাহলে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এটা নতুন ইতিহাস সৃষ্টি হবে, যেটা অতীতে কখনো ছিল না। অতীতে ছিল না এই কারণে বললাম, আমাদের এই আসন থেকে অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সাথে আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি, আজকে আমাদের এই অতিথি, উনার যদি আমরা বিবেচনা করি, বিশ্লেষণ করি, সব দিক থেকে উনি অনেক দূরে এগিয়ে। এই কারণে এগিয়ে আজকে উনার যুক্তরাজ্যের যে অবস্থান, যুক্তরাজ্যের বাংলাদেশের পলিটিক্স শেষ করে যুক্তরাজ্যে গিয়ে যেভাবে উনি অবস্থান তৈরি করেছেন, তার নিজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তার এই যে ক্ষমতা, তার যে জ্ঞান ভান্ডার সবকিছু আছে বলেই
কেউ হঠাৎ করে আরেকটা রাজ্যে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারেন। তো এরকম ব্যক্তি যদি তার এই দেশে নিজ মাটিতে যদি সেই সুযোগটা উনি কাজে লাগান, তাহলে উনাকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। তা আমরা অনেক আশা এবং অনেক স্বপ্ন দেখছি, বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যারা আজকে মুরব্বিয়ান যুবক ছাত্র সকলে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই সকলেই একমতে থাকবেন উনি যে আশা বা যে সুযোগ সৃষ্টি করেছেন বা পেয়েছেন, সেটাতে আমরা সকলে ওনার সাথে থেকে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওনাকে এগিয়ে দিয়ে যাব। সবাই একমত আছেন তো? ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য বেশ দীর্ঘায়িত করবো না। এখানে অনেক মেহমানরা এসেছেন বাইরে থেকে, সকলকে আমাদের হাজিপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার যাত্রা শুরু করছি, সেই যাত্রা যেন সফল ও সার্থক হবে এই আশা ও প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মাহমুদ ইব্রাহিম ভাইকে। প্রিয় উপস্থিতি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি গোলাপগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড ছাত্রদল নেতা নাইবুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, পৌর বিএনপি ক্রীড়া সম্পাদক ইমরান আহমদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমুরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব রুহেল আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত, যে মুহূর্তে আমরা অভিনন্দিত করতে যাচ্ছি, সংবর্ধিত করতে যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং অত্যন্ত আপন একজন বড় ভাই ওহিদ আহমদ ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সর্বোপরি ফুলবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিপুরের সর্বশ্রেণী পেশার মুরব্বিয়ান যুবক এবং ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষেপে বক্তব্য শেষ করব, যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে। এখানে আমাদের অভিভাবকরাও রয়েছেন, বক্তব্য দিবেন। এই যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি সর্বপ্রথম স্মরণ করছি গভীরভাবে মাওলানা রশিদ আহমদ ভাইকে, যিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা দিয়ে গেছেন। আজকে তিনি নেই, যদিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তিনি গত করোনার সময় আমাদের কাছ থেকে চলে গেছেন। আমি ওনার রুহের এবং আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই পরিবারের অভিভাবক যিনি ছিলেন, রশিদ আহমদ ভাইয়ের আব্বা জনাব মরহুম মাহমুদ হোসেন সাহেবের চেয়ারম্যান, এই পরিবার এবং আমার পরিবারের মধ্যে একটা সংমিশ্রণ এবং মিল রয়েছে। আপনারা হয়তো জানেন না, আমাকে অনেকে চিনেন না। আমার বাবা আমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ, যাকে মহিউব ঠিকাদার নামে সবাই চিনত, আর মাহমুদ হোসেন চাচা, ওনারা খুবই আপন ভাইয়ের মতো চলাফেরা করেছেন। সেই সুবাদে এবং আমরা দুটা ফ্যামিলি বিএনপি, বুনিয়াদী বিএনপি পরিবারের মানুষ, এখানে একটা মিল রয়েছে। এখনো আমরা মাহমুদ হোসেন চাচার ছেলেরাও বিএনপি, আমরাও আমাদের ফ্যামিলির সবাই বিএনপি করি। তো বিশেষ করে ওহিদ আহমদ ভাইয়ের কথা বলে আমি ঘন্টা শেষ করতে পারবো না। ওহিদ আহমদ ভাই একজন সুন্দর সুশৃঙ্খল সংগঠক ছিলেন রাজনীতিতে, আমরা দেখেছি। তিনি যে সুন্দর এবং সুশৃঙ্খল সংগঠক ছিলেন তার প্রমাণ এখানে অনেকে রয়েছেন। আমার বন্ধুবর উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং পৌর বিএনপির সভাপতি, আমার সহকর্মী চেয়ারম্যান বৃন্দরা সবাই দেখেছেন, মহিচুন্না নাজির চাচা, মিটু ভাই সহ সবাই দেখেছেন যুবদলকে কিভাবে তিনি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে যুবদলকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকে আমি খুব সংক্ষেপে বক্তব্য রাখবো। আমরা সবাই বলেছি, আমার
গত বক্তারা বলে গিয়েছেন, ওনাদের আবেগের কথা বলে গিয়েছেন। আসলে আমিও একমত। গোলাপগঞ্জ থেকে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু সংসদ নির্বাচনে আমরা বঞ্চিত, এমপি থেকে বঞ্চিত। যে কারণে হোক সেদিকে যাব না। এখানে সবাই আবেগের কথা বলছেন, স্বাভাবিক আপনাদের আবেগ আপনারা প্রকাশ করবেন। আমার বক্তব্য ভিন্ন। আমরা ওহিদ ভাইয়ের কাছ থেকে শুনব উনি রাজনীতিতে সম্পৃক্ত হবেন কি না, বা আদৌ আগামী দিনের সংসদ নির্বাচনে উনি প্রার্থী হবেন কিনা, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, ঠিক কিনা? আমি বলবো, ওহিদ ভাইকে অনুরোধ করবো ছোট ভাই হিসেবে, যে গোলাপগঞ্জের রাজনীতিতে, বিশেষ করে আমি গোলাপগঞ্জের কথা বলছি, বেনিবাজার যাচ্ছি না, আপনাদের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির খুবই অভাব রয়েছে এবং প্রয়োজন বোধ আমরা করছি। আপনারা আসেন। যদিও লন্ডনে অনেক অবস্থানে রয়েছেন, ফরেন অ্যাফেয়ার্সের সদস্য নির্বাচিত হয়েছেন, রিসেন্টলি আমরা দেখেছি তারেক রহমান সাহেব, বিএনপি ভাইস চেয়ারম্যান, উনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, যার দরুন এই পদটিতে ওহিদ ভাইকে বসিয়েছেন। আজকে আমরা গর্বিত উনি দেশে এসেছেন। আমি আহ্বান জানাবো ওহিদ ভাইকে, আপনি দেশের বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, এই মন এবং মানসিকতা নিয়ে। আপনি যদি রাজনীতি থাকে, আপনার মতো ব্যক্তির প্রয়োজন রয়েছে, আমরা বিগত দিনে দেখেছি। আপনি আসুন, আপনাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাবো এবং আগামী দিনে আপনার সিদ্ধান্তটি হবে চূড়ান্ত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটি আমরা জেনে এবং আমরা শুনে আমরাও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ জনাব রুহুল আহমদ সাহেবকে। প্রিয় উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি এবং পৌর বিএনপি নেতা জনাব মিনাজউদ্দিন চৌধুরীকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব আশফাক আহমদ চৌধুরী। জনাব আশফাক আহমদ চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজীপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে বক্তব্য শোনার জন্য আপনারা হাজীপুর গ্রামবাসী তথা এই গোলাপগঞ্জের নেতৃবৃন্দ, যার কথা শোনার জন্য আজকের এই শীতের রাত্রে অনেক কষ্ট করে বসে আছেন। আমাদের আজকের এই সভার প্রধান অতিথি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য থেকে যিনি দীর্ঘ 17 বছর এই দেশে আসতে পারেন না, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুমের কারণে, অত্যাচারের কারণে, আজকে যার ভালোবাসা পাওয়ার জন্য আজকে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন। আজকের সভার প্রধান অতিথি জনাব ওহিদ আহমদ, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব মহিসুন্নাহ চৌধুরী নার্জিস, উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি জনাব নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল সহ পৌর বিএনপির সভাপতি জনাব মুশিকুর রহমান মহি সহ অতিথিবৃন্দ, উপস্থিত হাজীপুর গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করতে যিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে নির্লসভাবে কাজ করে গেছেন, আমাদের সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, এই বাড়ির কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান, এই গ্রামের কৃতি সন্তান মরহুম মৌলানা রশিদ আহমদকে স্মরণ করছি। আল্লাহ যেন উনাকে এই দুনিয়া যেভাবে মানুষের ভালোবাসা পেয়ে উনি গেছেন, আল্লাহ যেন পরকালে উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি,
আজকে যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি, উনি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ গোলাপগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি এলাকায় গিয়ে যিনি আজকে যুক্তরাজ্য গিয়ে আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাজনীতিবিদ হিসাবে পরিচিত হয়েছেন, তার একমাত্র উদাহরণ হচ্ছে আজকে 17 বছর পরেও আজকে সকালে উনি এসেছেন, সন্ধ্যার সময় এই গ্রামের সর্বস্তরের মানুষ এখানে এসে আজকে উনাকে ভালোবাসা দেখিয়েছেন। এর উজ্জ্বল প্রমাণ হচ্ছে উনি ভালো রাজনীতি করে গিয়েছিলেন বলে। আমি বলতে চাই, আমরা চাই, উনি খুবই কর্মী বান্ধব একজন নেতা ছিলেন। এই যুক্তরাজ্যে বসে আমরা চেয়ারম্যান ছিলাম, বারবার ফোনে যোগাযোগ করেছেন, বিপদে আপদে আমরা জেলে গিয়েছিলাম, মামলা হয়েছে, আমাদের উপর অত্যাচার নিপীড়ন হয়েছে, উনি যুক্তরাজ্যে বসেও আমাদের খেয়াল এবং খবরাখবর সবসময় নিয়েছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, আমরা চাই নেতৃত্বে আসুক এমন একজন নেতা যার ভালোবাসা অতীতেও আমরা পেয়েছি, বর্তমানেও পাব, এবং মানুষের সুখ দুঃখের কথা যিনি শুনে একদম তৃণমূল থেকে গড়ে উঠেছেন আমাদের আজকের প্রধান অতিথি ওহিদ আহমদ। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এসে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের অতীতে যেভাবে উনি কাজ করে গেছেন সকলের সাথে, আমরা নতুন প্রজন্ম অনেকে উনাকে চিনে না, আমরা চাই যদি আজকের ওনার কাছ থেকে আমরা আত্মপ্রকাশ পাই যে উনি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কাজ করতে চান, ইনশাআল্লাহ আমি বলতে চাই আমরা সকল নেতৃবৃন্দ উনাকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। আপনারাও গ্রামবাসী যেভাবে আজকে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে উদারতা দেখিয়েছেন, ওনার বক্তব্যের পর আপনারা ইনশাআল্লাহ যে সিদ্ধান্তে উপনীত হবেন আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ ভালো মানুষের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সেই আশা সেই প্রত্যাশা রেখে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় এলাকাবাসী, আপনারা দীর্ঘ সময় হয়ে গেছে আর দীর্ঘদিন পর কিন্তু আমরা এই বাড়িতে আজকে বসেছি। একটু কষ্ট করুন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ হয়ে যাবে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা একটু ধৈর্যচ্যুতি হবেন না আশা করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, তুকুর ছাত্রনেতা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর মনিরুজ্জামান উজ্জ্বলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাজিপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি ও হাজিপুরের সকল মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, বক্তব্যের শুরুতে গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাই আমার, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাড়িরই একজন কৃতি সন্তান মাওলানা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদকে, যিনি মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত বাংলাদেশে এবং কি গোলাপগঞ্জে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামে উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেন, সহযোগিতা করেছেন, এবং আমরা যখন জেলে গেছি উনি সব ধরনের সহযোগিতা করেছেন, খোঁজ খবর নিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, অভিক ভাই সম্বন্ধে আমি কিছু বলবো না, আপনারা আপনাদের এই গ্রামের সন্তান, আপনারা ওনাকে খুব ভালো করেছিলেন। অভিক ভাইকে যখন যুবদলের রাজনীতি করতেন তখন আমরা গোলাপগঞ্জ ছাত্র দলের রাজনীতি সবে শুরু করেছি। আমরা অভিক ভাইকে আমার বিভিন্নভাবে দেখার সুযোগ হয়েছে। উনি একজন ক্রীড়াপ্রেমিক মানুষ ছিলেন, উনি ফুটবলে খুব ভালো খেলতেন
ওনাদের একটা ক্লাব ছিল সবুজ সংঘ, এবং আমাদের ঢাকা দক্ষিণ এর একটি ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র প্রায় প্রতিযোগিতা হতো, এবং আমরা অনেক দিন জিতেছি, ওনারা অনেক দিন জিতেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা বন্ধু গোলাম কিবরিয়া শাহীনকে বক্তব্য রাখার জন্য নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজীপুর প্রতাপ ফুলবাড়ি ইউনিয়নের মুরব্বিয়ান, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিএনপি থানা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আসার আগ পর্যন্ত আমরা নিজেরাই জানি না ওহিদ ভাইয়ের আজকের সম্বর্ধনা অনুষ্ঠান, সম্বর্ধনা বা মত বিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে এই এলাকাবাসী, আপনারাই এর উদ্যোক্তা, কোন দলের নেতৃবৃন্দ এই মত বিনিময় সভার উদ্যোক্তা নয়। এতেই প্রমাণ হয় যে এই পরিবারের প্রতি, ওহিদ ভাইয়ের প্রতি আপনাদের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজকের এই এলাকার যারা এখানে উপস্থিত হয়েছেন, এটাই তার প্রমাণ। উনি আমাদের দলের নেতা। ওহিদ ভাই যুবদলের রাজনীতি থেকে যুবদলকে গোলাপগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত করেছেন। উনি, ওনার সাথে আরো কিছু ছিলেন। ক্রীড়া সংগঠক হিসাবে ওহিদ ভাইয়ের মনে থাকার কথা, 93 মোস্তফা গোল্ড কাপে আমরা ড্রাইভার সমিতির সাথে অনেক জোড়া কন্টেস্ট করেছিলাম সেমিফাইনালে, তখন ওনারাই এই টিমকে জিতে নিয়ে এসেছিলেন। তাই যেভাবে ক্রীড়াঙ্গনে উনি সংগঠক, রাজনৈতিক অঙ্গনে ওনার হাতে গড়া অনেক নেতৃবৃন্দ যুবদলের আজকে বিএনপির সাথে সংশ্লিষ্ট অনেক নেতৃবৃন্দ আছেন, নেতা হয়ে গেছেন। কিন্তু ওহিদ ভাই উনি প্রবাস জীবনে চলে গিয়েছিলেন। উনি প্রবাস জীবনেও রাজনীতি করেছেন। ওইখানের উনি ডেপুটি মেয়র হয়েছেন, টাওয়ার হেলমেটের মেয়র হয়েছেন, বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, যার দরুন উনি বেগম জিয়ার প্রবাসের অ্যাডভাইজার হিসাবে নিয়োগ পেয়েছেন। তাই আমি কামরুল হাসান শাহান, আমার ছোট ভাই, উনি বলেছেন উনি আঞ্চলিকতায় বিশ্বাসী, আমিও আঞ্চলিকতায় বিশ্বাসী। আমি চাই আগামী দিনে ওহিদ ভাই হোক বা অন্য কেউ হোক, গোলাপগঞ্জের যে কোনো একজন লোক এমপি হিসাবে আমরা দেখতে চাই, যার দরুন আমরা গোলাপগঞ্জের যারা আছেন সবাই ওই জায়গায় একমত থাকেন। উনি ওহিদ ভাই হন বা অন্য কেউ হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। সর্বোপরি বিএনপি থেকে ওনাকে নমিনেশন দিতে হবে। যদি ওহিদ ভাই নমিনেশন পান, আমরা ওহিদ ভাইয়ের সাথে থাকবো। অন্য কোন নমিনেশন পান, আমরা ওনার সাথে থাকবো। বিএনপি পরিবার যাকে নমিনেশন দেবে, আমরা তার সাথে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা বন্ধু জনাব নোমানুদ্দিন মুরাদকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব আফম ওহিদ ভাই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাজিপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মশিকুর রহমান মহি, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব মহিসুন্নাহ চৌধুরী নার্গিস, মঞ্চে উপবিষ্ট গোলাপগঞ্জ উপজেলার পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত হাজিপুর এলাকাবাসী, ছোট বড় ভাইয়েরা, আমার সংক্ষিপ্ত বক্তব্যের প্রারম্ভে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই প্রথমেই হাজিপুর এলাকাবাসীকে, কারণ এসেছিলাম ওহিদ ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আপনারা যে এত সুন্দর এত অল্প সময়ের মধ্যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে হাজিপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওহিদ ভাই যখন গোলাপগঞ্জ উপজেলার রাজনীতি, সিলেট জেলার রাজনীতি করতেন, ওহিদ ভাইয়ের হাত ধরেই আমার, বিশেষ করে আমার ছাত্র রাজনীতি শুরু। আমরা ছাত্র দলের রাজনীতি শুরু করেছি। ওহিদ ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ওহিদ ভাই রাজনীতির ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষকতা অনেক গুণে গুণান্বিত। আমি স্মরণ করছি এই বাড়িরই ওহিদ ভাই বড় ভাই অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদকে, যিনি দীর্ঘদিন রাজনীতির মাঠে বিচরণ করেছেন, মানুষের সেবা করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আহ্বান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দীর্ঘ রাজনীতির জীবনে মানুষের যে সেবা করেছেন, এই সেবাকে ইবাদত হিসাবে কবুল করে উনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ওহিদ ভাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আমাদের এ পর্যায়ে শেষ বক্তা হিসেবে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের রাজনৈতিক অভিভাবক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মহিসুন্নাহ নার্গিস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, গোলাপগঞ্জ কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, লন্ডন টাওয়ার হেলমেটসের সাবেক ডেপুটি মেয়র, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্সের উপদেষ্টা জনাব ওহিদ আহমদ, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমানুদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সভাপতি জনাব মশফিকুর রহমান মহি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,
উপস্থিত আমার হাজিপুরের মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলাম যে ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসেন সাহেব, যিনি দীর্ঘদিন এই ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বাবা, ওই আমাদের বাবা মরহুম মাহমুদ হোসেন সাহেব, তার বড় ভাই যিনি এই বিএনপির গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে সংগঠিত করার জন্য জীবনের শেষ সময়টুকু তিনি বিএনপির কর্মকাণ্ডে শরিক ছিলেন, বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির গান্ডারে সমন্বিত রেখেছিলেন। আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই পরিবার সম্বন্ধে আপনারা অনেকেই বলেছেন যে এটা রাজনৈতিক একটা পরিবার, যারা মানুষ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, যে আনমহিত 90 বা 91 হবে। আমরা যখন গোলাপগঞ্জ বিএনপি হাতে গোনা কিছু লোক এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা সামান্য মানুষ একত্রিত হইতাম। একদিন আমার এক বন্ধু জবা তাই হইলা হওয়া যখন শুভসংঘের আমার ওহিদ কামরানেরা, তারা তো প্লেয়ার খেলাও, তারাও তুমি সম্পৃক্ত করো। ও জবার করো আনি আমি সৃষ্টি রইয়া উন্নত গিয়ে সূচনা। যাই হোক, আমি বিএনপির সভাপতি আসলাম মরহুম লুৎফুর রহমান সাহেব, আমি আসলাম সাধারণ সম্পাদক। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠন হইব। আর সভাপতির ক্যান্ডিডেট আর দেওয়ান নজরুল ইসলাম সাধারণ সম্পাদক। এখান থেকে ওই নির্বাচিত হইলাম দেওয়ান নজরুল ইসলাম সাধারণ সম্পাদক। আমার আরেকজন আছেন এখানে প্রবাসী, আমার মিঠু, যারা এই যুবদলকে প্রতিষ্ঠিত করছেন তিলেগুড়িয়া। ওই মিঠু, বকুল আরো অনেক আসলা, যে কামরান সহ এরাও বিএনপি এই যুবদলে প্রতিষ্ঠিত করছেন। আজকে তাই নিজের প্রয়োজনের তাগিদে গেছেন গিয়ে লন্ডন, এখানে গিয়া তাই জনপ্রতিনিধি হয়েছেন, ডিপ্টি মেয়র হয়েছেন এবং বিএনপির রাজনীতি তাই সম্পৃক্ত থাকিয়া ফরেন অ্যাফেয়ার্সের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন। এটা বহুত বিশাল জিনিস, বহুত বড় একটা রাজনৈতিক পাওয়া, যে আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাই যে নিজেরা প্রতিষ্ঠিত করতে পারছেন, এর লাগে আমরা গোলাপগঞ্জবাসী গর্বিত। পুরো এই হাজিপুর নয়, সারা গোলাপগঞ্জের মানুষ গর্বিত। বিশ্বের দরবারে তাই তার বাড়ি ভাই গোলাপগঞ্জ, ওইদের ঠিকানা হইল গোলাপগঞ্জ, তাই গোলাপগঞ্জের সন্তান। তাই বিশ্বের দরবারে বিভিন্ন জায়গাকে মিটিং করেন, সমাবেশ করেন, বিএনপিতে প্রতিষ্ঠিত করছেন। দীর্ঘ 70 বছর আইতে পারছেন না দেশ, তাই না সুযোগ হয়েছে এই ছাত্র জনতা, এই গোলাপগঞ্জের 7 জন 8 জন মানুষ শহীদ হয়েছে, যাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। প্রতিবাদ পড়াইয়া গেছে আজকে দেহকা, যে আল্লাহর মায়ের বড় ভাই, কোন অহংকার, গর্ব, ক্ষমতা, দাম্ভিকতা কিচ্ছু থাকে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশটা হইন, আল্লাহ আপনারা এমন জায়গা দিবা এটা আপনি বুঝতে নাই, তো কোন জায়গায় আপনি আল্লাহ আপনারা প্রতিষ্ঠিত করলাম। তো রাজনীতি হয়েছে মানুষের কল্যাণে কাজ করা। আমরা এখন যারা রাজনীতি করি, আমরা মনে করি না এগুলো আমার প্রফেশন, আমি এগুলো পূর্ণ, এগুলো থেকে আমি পাইতাম। রাজনীতি আইলে আপনার লোক লালসা চালিত হইব। আপনি এমন জীবন করিয়া গঠন করিলে আসিবে তুমি কাটিবে ভবন, এই মানসিকতা আপনার থাকতে হইব। আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠতে মনে করি না আজকে আমার 1000 কোটি টাকার দরকার, আমি কিভাবে পাইতাম, এই জিনিস নাই। এর লাগে স্বচ্ছ রাজনীতি করলে আপনার মৃত্যু নাই, মানুষের মনের মাঝে আপনার স্থান করিয়া নিবা। হয়তো আপনার গাড়ি বাড়ি কিচ্ছু থাকতে না পারে, কিন্তু আপনার বুক ই বল থাকবো, দেখানো দেখবা আপনি বুক ফেলে কথা কইতে পারবা। সত্যতা এমন এক জিনিস যে সত্যতার মৃত্যু হয় না। এই সত্যতা
রাজনীতির মধ্যে আজকে নাই বলিও আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। এই বিগত সরকার দেশের সমস্ত সম্পদ লুটপাট করিয়ে তারা নিচ্ছে। আজকে যাওকে ব্যাংকে গেলে টাকা দেওয়া হয় না, ব্যাংকের টাকা নাই, কারণ সংকটে ভুগছে ব্যাংকের যে গ্রাহক কোনো টাকা দেওয়ার না। তো আমি আরেকটা কথা বললাম যে আমরা নেতৃত্ব প্রতিযোগিতা থাকবো, অনেকেও চাইবা। আমরা এটা কথারতাম পারলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারে মনোনয়ন দিবা, তাই নাইলে আমরা এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষে আমরা তাদের ছড়ারে আমরা বিপুল ভোটে জিতে যেতাম পারবো। আমি আর একটা হতে হইলাম, আপনারা জানেন এই এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ এটা আমরা প্রতিষ্ঠা করলাম। এটা প্রতিষ্ঠা করলাম মনে হয় আমরা কত তারিখটা আমার মনে নাই, কিন্তু যে সভাটা করলাম আমার লুৎফুর রহমান সাহেব এমপি আসা, ফাতেমা চৌধুরী আসা, আরো এলাকার বিশিষ্ট মুরব্বী হল আসা, আমার মাহমুদ হোসেন সাহেব আসা, ওই এবং আমি অনুষ্ঠানটা পরিচালনা করলাম দুজনে মিলিয়া। এটা হলো ইতিহাস। অনেকে ইতিহাস জানেন না যে আজকে গ্যাস পাইছই, আপনারা চাকরি পাইছই, আমরা জীবনের বিনিময়ে যুদ্ধ করছি, নীতি নৈতিকতার বিরুদ্ধে কাজ করছি না বলিয়াও শেখ হাসিনার আমরা আপনারা কিচ্ছু করতে পারছি না, কারণ আমরা কিচ্ছু নাই, আপনার গীতা করতো। যদি আমি করাপশন করতাম তাহলে তো হাসিনার থাকতাম। আমরা মাংস লাগিয়ে করছি। আজকে গোলাপগঞ্জ যে গ্যাস দেওয়া হয়েছে করে করে তার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 92 জানুয়ারি এমসি একাডেমি মাঠে আসলা, আমার আলম আসলাম, আমি আসলাম, আমরা ঘরে ঘরে গান দিচ্ছেন বিএনপি। আজকে যারা চাকরি করেন এটা ইতিহাস আপনারা কেউ জানেন না। আমরা দল ক্ষমতা আসিল, আমরা তারপরে গোলাপগঞ্জের মানুষের লাগে লড়াই করিয়া বলছি বলে না, আগে আমার এলাকার মানুষ ঘরে ঘরে গ্যাস লাগাইব, তারপরে উত্তরিত গ্যাস দেওয়াইব, তা বাংলাদেশের মানুষের দেখে আমরা কোনো আপত্তি নাই। এরশাদের সময় এই আন্দোলনটা সূচনা করলাম আমরা। আর বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জের মানুষের এবং বিয়ানীবাজারের মানুষের তাই সম্মান জানাইয়া ইয়ে করে করে গ্যাস দিচ্ছা। এলপি ব্যাংক বিগত সরকারের অন্য বসুন্ধরা গ্রুপ এবং শেখ রেহানা জড়িত আসিল না। এই এলাকার মানুষের ভোট দিচ্ছা, কিন্তু তাই তো কোনো অবদান রাখতে পারছেন না। আমরা তখন কলেও কৌশলেও যে আমরা মাঝবলিয়া এই এলপি প্লান্ট এখানে না নেওয়ার লাগে আমরা বহুত প্রতিবন্ধক করছি, স্মারকলিপি দিছি। আমরা উপজেলা চেয়ারম্যানের সহসা তার নেতৃত্বে, যার কারণে এটা নিতে পারছেন না। তো আমরা যদি প্রপার মানুষের প্রপার দেখা পাইতে পারেন তো এই যে আপনি কংগ্রেসে অনেক কিছু আশা করবা। আমি মনে হয় বেশি কথা কইলিয়া আমি ইয়ে করবো যে আজকে যে প্রধান অতিথি তাদের যেভাবে আপনারা সম্মানিত করছেন, আরো এটা আপনারা সম্মানিত হয়েছেন না, পুরা গোলাপগঞ্জের মানুষ সম্মানিত হয়েছে। কারণ আপনার গরম মানুষের যদি আপনারা সম্মান না দেন তা আপনি সম্মান হাতে কি পাইতা। এর লাগে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আর বিশেষ করিয়া একটা জিনিস কইব যে আপনারা কান্তানো পরিবার সম্বন্ধে সব ওয়াকিবহাল, এই এলাকার সামাজিক কর্মকাণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড সব ধরনের কর্মকাণ্ড আপনারা সম্পৃক্ত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সব। সম্মানিত এলাকাবাসী, আমরা যার জন্য আজকের এই আয়োজন, ওই হাজিপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি নির্বাহী মেয়র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা জনাব আম ওহিদ আহমদকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করি। আজকের আপনাদের
আপনারা যে এত কষ্ট করে এত সময় ধরে আপনারা বসে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, আমার জন্য আপনারা আমার এই এলাকার মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, মানে এটা আমি আসলে কোনোদিন বলার মতো না। প্রথম দিনে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেটার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যে নির্দলীয় একটা মত বিনিময় সভা আয়োজন করেছেন, আমি সম্বর্ধনায় বিশ্বাস করি না। আপনারা যে একটা নির্দলীয় এবং একটা মত বিনিময় সভার আয়োজন করেছে, যেখানে আপনারা স্বাভাবিক কারণে বিএনপির নেতৃবৃন্দ, আমি যেহেতু বিএনপি করি, বিএনপির নেতৃবৃন্দ এখানে স্টেজ নিয়েছেন, এখানে অন্যান্য ইসলামিক সংগঠনের মানুষও আছেন। সুতরাং এটা আসলে কোনো দলীয় সভা নয়। আমি আপনাদের কাছে এজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে অনেক দলীয় কথা হয়েছে, এখন দলের আমি দল করি, বিএনপি করি, দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা বক্তব্য দলীয়ভাবে দিয়েছেন। তো আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে যে আমি সম্বর্ধনায় বিশ্বাস করি না। আপনারা জানেন যে সময় আপনারা এখানে বিএনপির বিগত সময়ে বিভিন্ন রাস্তার উন্নয়ন হয়েছে, আমাকে সম্বর্ধনা দিতে হয়েছিল, আমি বলেছিলাম সম্বর্ধনা নেই না। আমার এই অবস্থা এখনো একই অবস্থা। আমি আসলে এমন বড় কিছু হই নাই যে আমি সম্বর্ধনা দিব। আমি সাধারণ এক মানুষ। আপনাদের এই এলাকাতে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি খেলাধুলা করেছি, আপনাদের সাথে সারা জীবন আমি কাটিয়েছি। সুতরাং আমার কিছুদিন গ্যাপ হয়েছে, গ্যাপ বলবো না, সেটা আমার বিভিন্ন কারণে, আমার জীবনের কারণে, লেখাপড়ার কারণে, আমার চাকুরির কারণে, অথবা বিদেশের রাজনীতির কারণে আমার কিছুদিন আমি হয়তো সরাসরি আপনাদের সাথে রাজনীতি নিয়ে আমি কথা বলতে পারিনি। কিন্তু বারবারই যখন এসেছি, এই বাড়িতে বিভিন্ন সভা হয়েছে, আমি কিন্তু এখানে আপনাদের সাথে আমার দেখা হয়েছে। প্রথমে আমি স্মরণ করছি আমার সদ্য বাবা মরহুম মাহমুদ হোসেন সাহেবকে। আপনারা জানেন ওনাকে, আমার নার্জিস ভাই একটা কথা বলেছেন অত্যন্ত সুন্দর, যে সততার মৃত্যু হয় না। উনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু একটা জিনিস উনি বিশ্বাস করতেন। আমার বাবার আপনারা যারা এখন অনেকেই চেনেন, আমার বয়সী যারা সকলেই তো চেনার কথাই, আমার পরের যারা তারাও চেনার কথা, উপরে তো সবাই চিনবেনি। এই বাড়িতে আমার বাবা এত সফল ছিলেন, সিলেট শহরে, সিলেটের শহরের যে 3-4 ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল, ওনাদের মধ্যে অন্যতম ছিলেন। ওনার নিজের গাড়ি ছিল, ওনার নিজের প্রাইভেট ড্রাইভার ছিল, আমার বাড়িতে 2-3টা ট্রাক থাকতো। কিন্তু আপনারা দেখেছেন, উনি কিন্তু সিলেট শহরে তার 4টা-5টা বাড়ি করতে পারেন, টাকা করতে পারেন, কিন্তু ওনার যত রাত্রি হোক সেই সময়, এখন তো অনেক উন্নত হয়েছে, সেই সময় যত রাত্রি হোক এখানে উনি বাড়িতে এসে, ওনার কিন্তু এখানে টঙ্গি ছিল, টঙ্গিতে না বসে তারপরে ভিতরে করে যেতেন না। এখানে অনেক লোক বসে থাকতো, ওনাদের সাথে সাক্ষাৎ করে তারপরে ভিতরে করে যেতেন। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। আজকে অনেক কিছু অনেকে টাকা হচ্ছে, বড় হয়েছে, কোনো কিন্তু আমার বাবা কিন্তু এটা বিশ্বাস করতেন। আমি এটা বলার কারণ হচ্ছে যে আমি যা উপার্জন করবো তার একটা অংশ, সিংহভাগ অংশ দাবিদার হচ্ছে আমার এলাকার লোক, আমার সাধারণ মানুষ, আমার আত্মীয় স্বজন, এটা ইসলামও বলে। এবং এটা এভাবেই উনি জীবনযাপন করেন, শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেছেন। আমার নাজিব ভাই বলেছেন, এই গোলাপগঞ্জের উন্নয়নে স্কুল মাদ্রাসা, ফুলবাড়ি মাদ্রাসা বলেন, এমসি একাডেমি বলেন, যত জীবিত ম্যানেজমেন্ট কমিটিতে উনি থাকতেন, উনি ছিলেন। এমসি একাডেমির প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এম করিম চৌধুরী সাহেব এবং আমার বাবা কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। এটা আমার নাজিব ভাই যেটা বলেছেন, আমরা এমসি কলেজ যখন কলেজ করি তখন একই মঞ্চে বাবা মঞ্চে বসা, আমি নাজিব ভাই একই মঞ্চে আমরা এই মিটিংটা আমরা পরিচালনা করেছি। আজকে এটা কলেজ হয়েছে, এই দেশগুলো অনেকেই জানে না। নাজিব ভাই আরেকটা কথা বলেছেন, যেখানে করে করে গ্যাস দেওয়া হচ্ছে, এই গ্যাসের আন্দোলনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের নাজিব ভাই। এটা কিন্তু বলতে কোনো অসুবিধা নাই। নাজিব ভাইকে অনেকে হাসাহাসি করতেন, ঘুম থেকে উঠে অনেকে আমার বন্ধু বান্ধব ছিলেন, তারা বলতেন যে নাজিব ভাইয়ের কোনো কাজ নাই, সকালবেলা আসে রিক্সার ইয়ে ছেড়ে দেন, মাথা ছেড়ে দেন। ওয়ালাইকুম সালাম। হরতাল করতেন। হরতাল কি জন্য তখন করা হয়েছিল? আপনাদের দাবি দেওয়ার জন্য। আমরা ওনার সাথে ছিলাম, আপনাদের এই এলাকার গ্যাস করার জন্য। একটা কাজ আমি সে সময় আমি যুবদলের দায়িত্ব ছিলাম, আমি কিন্তু এখানে আমার বন্ধু মিঠু আছেন, আমরা কিন্তু ঢাকা থেকে আমরা সে সময় এইভাবেই কাজ করেছি। দল যেহেতু বিএনপি যেহেতু ক্ষমতা, আমার সিরাজ ভাই আছেন, উনি বলতে পারবেন, পুরাতনদের মধ্যে আমরা ঢাকায় গিয়ে মোশাররফ সাহেব, তখন জ্বালানি মন্ত্রী ডক্টর মোশাররফ সাহেব মিটিং করে আমরা কিন্তু নির্ধারণ করেছিলাম যে প্রধানমন্ত্রী এখানে আসতে হবে, এসে এটা ঘোষণা দিতে হবে। এটা কিন্তু আমরা সে সময় আমরা এই কাজটা করেছি, আমরা কাজ কিভাবে করতে হবে সেটা আমরা জানতাম। আজকে অনেকদিন পরে আবার আপনাদের সামনে এসেছি। আমার আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি প্রথমে একটা কথা পরিষ্কার করি, আমি এখানে নির্বাচন করতে আসিনি। আমি জানি এখানে বিভিন্ন ধরনের দলের মধ্যে বিভিন্ন বলয় আছে। বলয় কি? এক বলয় আমরা শহীদ জিয়া রাজনীতি করি, যেটা নাজিবা বলছেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করি, আমরা তারেক রহমান সাহেবের রাজনীতি করি। এখানে কোনো বলয় থাকতে পারে না। দল যাকে নমিনেশন দিবে
তার সাথে আমরা সবাই কাজ করব। তো এখন পর্যন্ত নির্বাচনের কোনো ঘোষণা আসেনি। এখন নির্বাচন আজকে বা কালকে হয়ে যাচ্ছে এমন কোনো কথা নয়, কিন্তু আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দীর্ঘদিন এদেশে অন্যায় এবং জুলুমের স্ট্রিম রুলার চালানো হয়েছে, দীর্ঘদিন মানুষের উপর অন্যায় হচ্ছে। এই গ্রামের লোকজন এত অত্যাচারিত, আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, এত অত্যাচারিত এই গ্রামের লোক। আপনারা অনেক দূর থেকে আমি জানেন না, মানে মাসের পর মাস মানুষজন জেল কাটছে। এত অপরাধী, এত অপরাধ ছিল, একজন ছিলেন, উনি বিরাট বড় নেতা ছিলেন, কিন্তু এই গ্রামের বিভিন্ন মানুষকে মাসের পর মাস জেল কাটছেন। আমার আজিমুদ্দিন ভাইয়ের মতো মানুষ জেল কাটছেন। এটা রাজনৈতিক কারণে এগুলো হয়েছে। এখন এই যে অত্যাচার, নির্যাতন, শোষণের রাজনীতি দীর্ঘ 17 বছর আমাদের মানুষের উপরে চালানো হয়েছে, তার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা জেগে উঠেছিল। আর ছাত্র জনতা জেগে ওঠার কারণেই কিন্তু আমাদের আন্দোলন সফল হচ্ছে। এই আন্দোলন কিন্তু একদিনের সফল না। এই ছাত্ররা যে আপনারা যারা সবকিছু দাবিদার তাও না, কিন্তু বিএনপির নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনীতি আন্দোলন করে আসছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই আন্দোলন করতে 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 এক সময় আপনারা জানেন, আমি প্রায় বলতাম, এটা আমার কথা কেউ বিশ্বাস করতো না, আমি প্রায়ই বলতাম যে শেখ হাসিনা চলে যাবে। আমাকে অনেকে বলছে যে কিভাবে আপনি বলেন এটা, সে আর যাবে না। আমি বললাম যদি এর সিংহাসন যখন মানে যে কোনো অত্যাচার, আপনি যদি ইতিহাস দেখেন, অত্যাচারের শেষ কিন্তু খুব ভয়াবহ হয়, খুব খারাপ হয়। কোন অত্যাচার বা অত্যাচারিণী রাষ্ট্রনায়ক তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়। আপনি দেখেন আপনার মানে আমি বলেছিলাম যে ওনার অবস্থা এই হয়েছে যে কোনো একটা কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আমরা সামনে আসতে পারতেছি না, কারণ বিএনপির নাম ধরলেই মুরাদের বিরুদ্ধে কয়েকশো মামলা হয়ে যাবে। কিন্তু বিএনপি ছাড়া, মুরাদ ছাড়া যদি মুরাদের নাম দাঁড়িয়ে আরেকজন দাঁড়িয়ে যায়, কিন্তু যার বিএনপির বন্ধ নয়, তারা কিন্তু আন্দোলন সফল হয়ে যাবে। এটাই হয়েছে। কিন্তু আন্দোলন কিন্তু অনেক পর্যায়ে গিয়েছিল। বিএনপি এবং ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা পিছনে ছিলেন, আর ছাত্ররা কিন্তু সামনে ছিল, এবং এই জন্য আন্দোলনটা সফল হয়েছে। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যে কথাটা আপনাদের কাছে আমি তুলে ধরতে সেটা হচ্ছে যে আমাদের দেশ এখন কিন্তু এখনো পুরাপুরি রাহমুক্ত হয়নি। দেশ কিন্তু এখনো দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাদের এই দেশের মানুষ, বিশেষ করে এই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যের মানুষের মধ্যে ঐক্য থাকতে হবে। এবং যদি ঐক্য থাকে তাহলে কিন্তু আমাদের এই যে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে তার কিন্তু আর পুনরাবৃত্তি দেশে হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে যে তারা বাংলাদেশে যে গত 17 বছরে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, এগুলো চিহ্নিত করে তারা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি করতে কি কি সংস্কার করা প্রয়োজন তারা সেটা করতেছে। আপনারা জানেন 6টা সংস্কার কমিটি হয়েছে, এবং এই সংস্কারের তারা 6টা কমিটি কাজ করতেছে। এবং এই সংস্কার কমিটিগুলো বাংলাদেশে অবশ্যই তারা যে বাংলাদেশের আন্দোলনে তারা রিকমেন্ডেশন নিয়ে আসবে। এই রিকমেন্ডেশন গুলা কিন্তু ইস্টাবলিশ করা, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হবে আগামী দিনে যারা নির্বাচিত হবে তাদের দায়িত্ব হবে। আমাদের বিশ্বাস যদি আগামী দিনে কোন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যখনই হবে, কেউ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ছাড়া আমার বিশ্বাস হয় আর কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। এটা কোনো সন্দেহ আমার নাই এতে থাকে। এবং আমার এটা বিশ্বাস, বাংলাদেশে যদি আগামীতে কোনোদিন নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের সকলের প্রিয় এই দেশের মানুষ যাকে অত্যন্ত ভালোবাসে, যার কথায় আপনারা চিন্তা করবেন ওখান থেকে বসলে আপনারা ভোট দিতে যায় না বললে মাত্র 5% সরকারের মানুষ ভোটে যায়। মানুষ এত রেসপেক্ট করে, তার কারণ বিভিন্ন কারণ রয়েছে। আপনারা হয়তো তারেক রহমান সাহেবকে আপনারা যারা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, আমার অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, উনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। উনি কিন্তু তাড়াহুড়া করেন না। আমাদের মধ্যে অনেক তাড়াহুড়া আছে, আমরা আজকে আওয়ামী লীগে পাইছে, কালকে আমি কোটিপতি হয়ে যাবো, এ ধরনের একটা ধারণা ওনার মধ্যে কিন্তু এটা নাই। দেয়াল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আছে। উনি 5 ওয়াক্তের নামাজি মানুষ, এবং উনি যেটা চিন্তা করেন সেটা হচ্ছে যে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে। এবং আমার খালিদ ভাই আসলে ধন্যবাদ, আমি আপনাকে খুঁজছিলাম। তো আমাদের যে কথাটা হচ্ছে যে তারেক রহমান সাহেব আগামী দিনে যে দেশকে নিয়ে যেভাবে চিন্তা করেন, আপনারা দেখেন মানুষের প্রতি জুলুম হোক সেটা উনি চান না। যার জন্য এই যে বিগত আন্দোলনে বিভিন্ন ট্যাকটিক উনি অ্যাপ্লাই করেছেন, আপনারা দেখেছেন। কোন সময় আপনাদেরকে সামনে যেতে বলেছেন, আবার কোন সময় পিছনে যেতে বলেছেন। এটার কারণ হচ্ছে যে উনি চায় না কোনো মায়ের ছেলের কোল খালি হোক। উনি কিন্তু যদি চাইতেন তাহলে কিন্তু হরতালের রাজনীতিতে অনেক আগেই ওনাদেরকে ফেলে দিতেন। উনি চান না বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস হোক।
কারণ হরতাল হলে অর্থনীতির ক্ষতি হয়। তো বিভিন্ন টেকনিক আপনারা দেখেন কয়টা হরতাল করেছেন তারেক রহমান বিএনপি বিগত 17 বছরে এত অত্যাচার নিপীড়ন হয়েছে, কিন্তু অত্যাচার আপনি তখন হরতাল নাই, কিন্তু বিএনপির সময়ে 173টা হরতাল করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ। তো আপনাদেরকে যদি আমি এই রাজনীতি থেকে যাইতে অনেক কিছু বলা হচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় অত্যন্ত কম। আমি এটুকু বলতে চাই যে আমার ছোট ভাই এখানে শাহান বলেছেন অত্যন্ত স্বনামধন্য চেয়ারম্যান, আমার ভাতিজা রিপন বলেছেন এখানে 2 চেয়ারম্যান আমার ফুলবাড়ি ইউনিয়নে আছেন, যে আমার বাবা এখানে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। এইখানে চেয়ারম্যান যারা আছেন তাদের কিন্তু আলাদা একটা, যেখানে যান তারা কিন্তু গোলাপগঞ্জের কথা বলেন। আমার শাহান টরন্টোতে আছেন, সেখানে গিয়ে তার একটা অন্য ধরনের একটা ইয়ে আছে, অলৌকিক একটা শক্তি আছে যে মানুষকে এক করার। সেখানে গোলাপগঞ্জের মানুষের অত্যন্ত মানে জনপ্রিয় শাহান। শাহান যেটা বলেছেন যে আমরা গোলাপগঞ্জের মানুষ চাই, ইয়েস আমরা বৈষম্যের বিপক্ষে, কিন্তু গোলাপগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। গোলাপগঞ্জের মানুষ আগামী দিনে চায় এখান থেকেই যেন পার্লামেন্টের ক্যান্ডিডেট হন। এটা আমারও দাবি যে আমরা গোলাপগঞ্জের একজন মানুষ আমরা চাই আগামী দিনে আগামী দিনে বিএনপি নমিনেশন দিয়ে আগামী দিনে নির্বাচন করবে। বিএনপি যেই নমিনেশন পাবেন তার সাথে আমরা সবাই মিলে কাজ করব। আমার এখানে আমি আগেও বলেছি, আজকে এয়ারপোর্টে বলেছি, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কুশলাদি বিনিময় করতে। আমি আরো একটা কাজ আছে এখানে, আমি থাকা অবস্থা আমার হয়তো আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের কিছু মানে প্রফেশনালদেরকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দাওয়াত দিয়েছেন আগামী 5 তারিখে। তো আমি একজন ক্ষুদ্র মানুষ, আমারও সেখানে দাওয়াত রয়েছে, এবং ওনারা শুধু এই কিভাবে ওনাদের মানে প্রবাসী প্রফেশনালদের চোখে কিভাবে আগামী দিনে সংস্কার হওয়া দরকার এই নিয়ে আলোচনা হবে। তো আমি সেখানে থাকবো ইনশাল্লাহ। তো আমার এটাও একটা কাজ, আর আপনারা দোয়া করবেন যাতে আগামী দিনের জন্য বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মানুষ, যাতে বাংলাদেশের মানুষের মুখে যেন হাসি ফুটে। আমার বড় ভাই মরহুম অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমেদ সাহেব আপনাদের জন্য এত মায়া ছিল, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমার মায়ের কথা মনে হলে আমার চোখের পানি আসে, কারণ আমি এত মানে করোনার সময় এত চেষ্টা করেছি। আমি বারবার বলেছি ওনাকে যে আপনি এই সময় যাইয়েন না, আপনি আপাতত এখানে থাকেন, মানুষ যে যেখানে সেখানে থাকতেছে। তাড়াহুড়া করে উনি চলে আসলেন এখানে, তাড়াহুড়া করে চলে আসলেন। ওনার এত বেশি দেশ ছাড়া, দেশের মানুষ ছাড়া, এলাকার মানুষ ছাড়া একটা মিনিটও চিন্তা করতেন না। তো আমার ভাইকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত পছন্দ করতেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে নির্বাচন হলো, নির্বাচন উনি নমিনেশন পেলেন না, কিন্তু সঠিক নির্বাচন হলে যে ওয়াদা করা হয়েছিল বাংলাদেশে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি ইঙ্গিত থাকতো তাহলে তারেক রহমান সাহেব আমার ভাই অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমেদ সারা কাউকে নমিনেশন দিতেন না, এটা আমি বিরোধিতা বলতে পারি। এবং ওনার সাথে যতবার গিয়েছেন ততবার উনি দেখা করেছেন, অত্যন্ত পছন্দ করতেন। এবং নির্বাচন শেষে যখন গিয়েছেন একদিনের জন্য, 2 দিন উনি সৌদি আরবে যাবেন, 2 দিনের জন্য উনি দেখা করে, উনার জন্য করোনার আগে উনি দেখা করে এসেছেন। তো উনি আজকে নাই, এবং ওনার বিদায় আপনার মাগফিরাত কামনা করছি আমরা সবাই। ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করব যেন আমার ভাইকে আল্লাহ বেশ নসিব করেন। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আমাকে মরার আগে বলেছিলেন যে ওহিদ আমি একটা বুক লিখতেছি, আমার তো জ্ঞান কোনো কিছুই না ওনার তুলনায়। আমি একটা বুক লিখতেছি বাংলা, ইংলিশ এবং আরবিতে। এই বুকটা বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হবে, এবং উনি বলেছিলেন যে এই বুক দিয়ে আমার পরবর্তী জেনারেশনের কেউ মানে এত ইনকাম হবে যে আমার পিছনে থাকতে হবে না। মানে খুব সব কিছু লাগে, কিন্তু এই বুকটার পাণ্ডুলিপি কোথায় আছে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি প্রেসে দিয়েছিলেন, আপনারা জানেন উনি মৃত্যুর আগে উনি পিএইচডি শেষ করেছিলেন, ওই সময় এই বুকটা লিখেছিলেন। যাই হোক, ওনাকে আল্লাহ নিয়ে গেছেন। আমার বড় ভাই আপনাদের সকলেই অত্যন্ত মায়ার লোক, উনি কাছের লোক, এবং উনি হজের কারণে বিভিন্ন সময় এখানে দেশে আমাদের কুরবানি ঈদ করতে পারেন না। এই বছর কুরবানি ঈদ ছিল না, হজ ছিল না, প্যান্ডামিক, 2 বছর উনি এখানে এসে হজ করেছেন। এটা হচ্ছে উনার মানে উনি কুরবানি ঈদ করেছেন, উনি আমাদের সাথে ওখানে করেন, এখানে এসে আপনাদের সাথে কুরবানি ঈদ করেছেন। আর এই ছিল উনার শেষ কুরবানি ঈদ, এবং ওই সপ্তাহে উনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এবং উনি মৃত্যুবরণ করলেন। তা আমার যে সময় মনে হয় আমি ইমোশন হই আমার ভাইয়ের কারণে, কারণ উনি আমাকে অনেক আদর করেছেন, আমাকে এত আদর করতেন। আমার সকল ভাই, আমার বড় ভাই এখানে আছেন খলিল ভাই, উনি পাইলট ছিলেন, এবং উনি রাজনীতি না করলেও সবসময় দেখবেন যে উনি আমাকে অত্যন্ত আদর করেন। তা আমাদের ভাই যারা আছেন আপনার সবার জন্য আপনারা দোয়া করবেন
ভাই বোন যারা আছে আমরা এই বাড়ির আমরা সবার জন্য দোয়া করবে, যাতে আমরা যারা আছি আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষের খেদমত করতে পারি। যে মানে এখানে গোলাপগঞ্জের আমি যেটা বলেছিলাম, গোলাপগঞ্জের প্রত্যেকটা আন্দোলন আমরা দেখেছি অত্যন্ত সাকসেসফুল হয়েছে। এটা আপনাদের কারণে হয়েছে। এখানে আমার ছোট ভাইরা রয়েছেন, এখানে নেতৃত্বে আছেন, আপনারা যে নেতৃত্ব দিয়েছেন। আজকে গোলাপগঞ্জে দেখেন ইতিহাস, পুরা পৃথিবীতে পুরা দেশে যে কতজন মানুষ মৃত্যু হয়েছে, কিন্তু শেষ সময়ে 8 জন মানুষ এখানে গোলাপগঞ্জে শহীদ হয়েছেন, শত শত লোক আজকে আহত। এদেরকে আমরা যে রাজনীতি, তারেক রহমান সাহেব যে রাজনীতির আহ্বান করতেছেন, আমাদের সেই আহ্বান হচ্ছে যে এদের পাশে দাঁড়াতে হবে। উনি বারবার বলতেছেন আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবাসুন, মানুষের দুঃখে কষ্ট মানুষের সাথে হোক। এই রাজনীতি কিন্তু আমরা করতে চাই। আমি আসলে আমাকে ক্ষমা করবো, আমি কাউকে সম্বোধন এখানে করি নাই, কারণ এখানে আমার সব ছোট ভাই, কাদেরকে সম্বোধন এরা তারা কোন রাজনীতি করে এখানে, আমার ব্যাপারে এরা সব আমার ছোট ভাই, কেউ আমার বড় ভাই। এদের সাথে আমি এখানে বড় হয়েছি। আমার উজ্জ্বল বলেছে আমি ফুটবল খেলেছি, আশফাকের সাথে আমি রাজনীতি করেছি, আমার খালিক ভাইয়ের সাথে রাজনীতি করেছি, আমার মুরাদের সাথে আমার সিরাজ ভাইয়ের সাথে আমি রাজনীতি করেছি, রুয়েল আমার ছোট ভাই। এখানে যার দিকে যে আমার ছোট ভাই, কামাল আমার ছোট ভাই, কেউ আমার সাথী। তো আমার এদের সাথে তো তারা কি রাজনীতি করে, এখানে কার সাথে রাজনীতি করে আমার ব্যাপার না। আমি হচ্ছি যে ওনাদের এক ভাই, এবং আমি ভাই হিসাবে আসছি এখানে কোনো নির্বাচন করতে, আমি নির্বাচন প্রচারে আসি নাই। আমি এসেছি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের সাথে দেখা করতে। আমার ব্যাপারে আমি এটুকু বলতে চাই যে আমি রাজনীতি থেকে একদিন সরিনি। আমার একজন বক্তা বলেছেন, আমি জানি না, আমি একজন যেটা আমার নেতা জানেন, আমি রাজনীতি আমার যে অবস্থান ছিল সেখানে, সেই অবস্থানের কারণে আমি রাজনৈতিক পজিশন নিতে আমার অসুবিধা ছিল, কিন্তু আমি কোনো আন্দোলন নাই, আপনারা দেখবেন এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলন আমি ছিলাম না। আপনি এটা সুইজারল্যান্ডে জুরিকে বলেন, অথবা জেনেভায় বলেন, অথবা আমেরিকাতে বলেন, আমি সব জায়গাতে ছিলাম। আর ব্রিটেনে আমি এমন ব্যক্তি, এখানে যেরকম সেরকমই গ্রুপিং যতই থাকবো, কিন্তু সবার সাথে আমার একটা সম্পর্ক, এবং আমি প্রত্যেকের ডাকে যেতে হয়। ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, বিএনপির নেতা একটা মিটিংয়ে যাবে, আর নাও যেতে পারে, কিন্তু আমাকে সবাই আদর করে সবার প্রোগ্রামে আমার যেতে হয়। কিন্তু আমি কোনো দায়িত্বে ছিলাম না, এবং দায়িত্ব পজিশনের রাজনীতিতে আমি বিশ্বাসও করি না। আমি যে পজিশন পেতেই হবে এই রাজনীতিতে আমি বিশ্বাসও করি না। যাই হোক, আপনারা যারা কষ্ট করে আজকে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব, জননেতা তারেক রহমান সাহেবকে পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো শুনলে খুশি হবেন, উনি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ নিয়ে আসতেছেন। আপনারা দেখবেন, আগে আপনারা কিছুদিন পরে দেখবেন আমাদের যারা ব্রিটেনে আমরা যেরকম রাজনীতি করি, মিস্টার প্রেসিডেন্ট, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট করে কিন্তু বক্তব্য শুরু করে দিই। আমরা এত সম্বোধন করতে আমরা করি না, কিন্তু আমাদের নেতা কি বলেছেন যে আমি তারুণ্যের অহংকার না, আমাকে আপনারা আর কোনো বিশেষিত করবেন না। তো এটাতে কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে উনি যদি যখন আসবেন, এইসব রাজনীতি কিন্তু আস্তে আস্তে উনি সরিয়ে দিবেন, এবং এটাই দরকার। একটা সবাই দেখেন কত সময় নষ্ট হয়। আপনি দাঁড়ালেন, 50 জনের নাম আপনি নিলেন, 50 জনের বিশেষণ দিলেন, তারপরে এই যে এখানে দাঁড়িয়ে আছেন, এদেরকে আপনারা কে চিনেন না? সবাই চিনেন। মানে আমার এটা বলতে হবে না মনোমানুদ্দিন মুরাদ, আমাকে বলতে হবে নাজিস ভাই, এগুলা বলে আমরা অনেক সময় নষ্ট করি। তো উনি চান না আগামীতে মানে মানুষের অযথা সময় নষ্ট হোক। উনি চান বাংলাদেশে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। তারেক রহমান সাহেব বাংলাদেশে আগামী দিনে উৎপাদনমুখী রাজনীতি হোক। উনি যে 21 দফা দিয়েছেন, আপনারা দেখবেন 21 দফার মধ্যে দেখবেন আপনি যে সব কিছু কিন্তু সব সমস্যার সমাধান সেখানে। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা, আমাদের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব অবশ্যই দেশে আসবেন, এবং দেশে এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমাদেরকে নেতৃত্ব দেবেন, এই অবহেলিত জাতিকে নেতৃত্ব দেবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর দেশের জিন্দাবাদ।